প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আ আজকে আমরা সামষ্টিক অর্থনীতির একটা আ গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এটা আলোচনা করব। গুণক ও ত্বরণের পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার মাধ্যমে কিভাবে জাতীয় আয় এবং নিয়োগ নির্ধারিত হয় ব্যাখ্যা করো। এই প্রশ্নটি মূলত অর্থনীতি ২য় বর্ষ এবং অর্থনীতি মাস্টার্স ফাইনালের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। প্রশ্নটা গুরুত্বপূর্ণ। দেখা যাক আমরা কতটুকু এটা আলোচনা শেষ করতে পারি। তো এখানে কিছু বেসিক বিষয় আছে। এই যে গুণক কাকে বলে, ত্বরণ কাকে বলে? এই দুটো বিষয় জানা দরকার। প্রথমত গুণক হচ্ছে আমি জাস্ট লিখে দিচ্ছি, তোমরা বুঝে নাও। একটি সংখ্যা আরেকটি সংখ্যার কত গুণ ইহা গুণকের মাধ্যমে প্রকাশ পায়। উদাহরণস্বরূপ এই যে 10 কে ৫ দিয়ে ভাগ করলে ২ পাওয়া গেছে। অর্থাৎ 10 হচ্ছে ৫ এর ২ গুণ। এটাই হচ্ছে মূলত গুণক। তো ইকোনমিক্সে আমরা গুণক বলতে অনেক কিছুই আছে, অনেকগুলো শব্দ আছে। কর্মসংস্থান গুণক, কর্মসংস্থান গুণক, তারপর আছে বিনিয়োগ গুণক, এরকম অনেক গুণক আছে। কর গুণক, যেগুলো তোমাদের জানা গুরুত্বপূর্ণ। ভারসাম্য বাজেট গুণক। যাক, মোটামুটি গুণক বিষয়টা আমি একটু হলেই বুঝলাম গুণকটা আমাদের লাগবে। আমি আরেকটু সহজ ধারণার জন্য বিনিয়োগ গুণক কি সেটা একটু লিখে দেখাচ্ছি। বিনিয়োগ গুণক। গুণককে কে দিয়ে প্রকাশ করা হয়? গুণককে কে দিয়ে প্রকাশ করা হয়? বিনিয়োগ গুণক সমান ডেল ওয়াই বাই ডেল আই। এখানে ডেল আই মানে হচ্ছে বিনিয়োগের পরিবর্তন, ডেল ওয়াই মানে জাতীয় আয়ের পরিবর্তন। তো বিনিয়োগ গুণকের সংজ্ঞা কি? বিনিয়োগের পরিবর্তনের ফলে জাতীয় আয়ের যে পরিবর্তন হয় অথবা বিনিয়োগ বাড়লে জাতীয় আয় কি পরিমাণ বাড়ে সেটাই হচ্ছে মূলত বিনিয়োগ গুণক। সোজা কথা বিনিয়োগ পরিবর্তন প্রকাশ করে। তো গেল বিনিয়োগ। এখন আমাদের ত্বরণ শব্দটাও লাগবে। এইখানে যে ত্বরণ আছে গুণক এবং ত্বরণ। ত্বরণ জিনিসটা কি? শব্দগুলো আগে আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি, আর কিছু না। ত্বরণ সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি। জাতীয় আয়ের পরিবর্তনের ফলে প্ররোচিত বিনিয়োগের প্ররোচিত বিনিয়োগে যে পরিবর্তন হয় তার অনুপাতকে ত্বরণ বা ত্বরণ সহগ বলে। একটা প্রশ্ন সমাধান করতে গিয়ে আমাদেরকে ছোটখাটো অনেক বিষয় জানতে হচ্ছে, তাই না? কি লিখলাম? জাতীয় আয়ের পরিবর্তনের ফলে। জাতীয় আয় মানে ওয়াই। প্ররোচিত বিনিয়োগে যে পরিবর্তন হয় তার অনুপাতকে ত্বরণ অথবা ত্বরণ সহগ বলা হয়। একটু আগে আমরা বললাম শুধু বিনিয়োগ। তাহলে এখানে আরেকটা শব্দ চলে আসছে প্ররোচিত বিনিয়োগ। তাহলে এই প্ররোচিত বিনিয়োগটা আমাদেরকে বুঝতে হবে। ত্বরণ সহগকে কি দিয়ে প্রকাশ করে সেটা একটু দেখে ফেলি। ত্বরণ সহগকে ত্বরণ সহগ সমান আয়ের পরিবর্তন নিচে উপরে হবে বিনিয়োগের পরিবর্তন।
কোন বিনিয়োগ? প্ররোচিত বিনিয়োগ। এটাই হচ্ছে ত্বরণ সহগ। তো প্রকাশ করব কিভাবে? সিগমা সমান আই এর মানে ডেল ওয়াই, বিনিয়োগ হচ্ছে ডেল আই। এই হচ্ছে ত্বরণ সহগ। যেমন আমি যদি জাতীয় আয় ৳১০০ বাড়াই, এর ফলে বিনিয়োগ যদি ২০০ হয়, তাহলে ত্বরণ সহগের মান 2 পাওয়া গেল। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, প্ররোচিত বিনিয়োগ কি? দেখে নিই আমরা, সেটা একটু ক্লিয়ার করে নেই। প্ররোচিত বিনিয়োগ। বিনিয়োগ কাকে বলে এই সংজ্ঞা অন্ততপক্ষে এখন যাচ্ছি না, এটুকু তোমাদের জানার কথা। বিনিয়োগ ২ প্রকার। একটা হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগ, আরেকটা হচ্ছে প্ররোচিত বিনিয়োগ। স্বয়ংভূত বিনিয়োগ কাকে বলে? যেই বিনিয়োগ আয়ের উপর নির্ভরশীল নয়, তাকে স্বয়ংভূত বিনিয়োগ বলা হয়। স্বয়ংভূত বিনিয়োগ আয় দ্বারা প্রকাশ করা হয়। স্বয়ংভূত বিনিয়োগকে আয় দ্বারা প্রকাশ করা হয়। স্বয়ংভূত বিনিয়োগ, স্বয়ংভূত বিনিয়োগ, প্ররোচিত বিনিয়োগকে আয় দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এটা হচ্ছে শুধু বিনিয়োগ, এটা স্বয়ংভূত বিনিয়োগ, এটা প্ররোচিত বিনিয়োগ। স্বয়ংভূত বিনিয়োগ কাকে বললাম? যেই বিনিয়োগের সাথে আয়ের কোনো সম্পর্ক নেই বা যেই বিনিয়োগ আয়ের উপর নির্ভরশীল নয়, তাকে স্বয়ংভূত বিনিয়োগ বলে। যে বিনিয়োগ আয়ের উপর নির্ভরশীল তাকে বা অথবা আয়ের হ্রাস বৃদ্ধি দ্বারা যে বিনিয়োগ প্রভাবিত হয়, তাকে প্ররোচিত বিনিয়োগ বলে। তো মোটামুটি আমরা বেসিক শব্দগুলো জেনে নিলাম। আমাদের এই প্রশ্নের উত্তর দিতে গেলে যা লাগবে একটু আমি আলোচনা করলাম। কারণ এই শব্দগুলো বারবার ব্যবহৃত হবে। যখন ব্যবহৃত হবে তোমাদের যাতে একদম অপরিচিত না লাগে, এজন্য আমি একটু বলে দিলাম। এখন আমরা মূল প্রশ্নের আলোচনায় চলে যাব। তোমরা একটু আমার সাথে লেখার চেষ্টা করো। যেহেতু কোয়েশ্চেন আমি পুরোটাই একেবারে নোট আকারে পড়াবো, একটু সময় লাগবে। গুণক প্রক্রিয়ায় স্বয়ংভূত বিনিয়োগে পরিবর্তনের ফলে স্বয়ংভূত বিনিয়োগটা প্রকাশটা লিখে দেই। আই এ পরিবর্তনের প্রেক্ষিতে গুণক প্রক্রিয়ায় স্বয়ংভূত বিনিয়োগের পরিবর্তনের প্রেক্ষিতে জাতীয় আয়ের পরিবর্তন বিবেচনা করা হয়। একটু আগেই বললাম, কি বললাম? গুণক প্রক্রিয়ায় স্বয়ংভূত বিনিয়োগের পরিবর্তনের প্রেক্ষিতে জাতীয় আয়ের পরিবর্তন বিবেচনা করা হয়। একটু আগে আমরা সেটা দেখিয়েছি। অর্থাৎ গুণক সমান এই যে স্বয়ংভূত বিনিয়োগের পরিবর্তন ফলে জাতীয় আয়ের পরিবর্তন। এটা হচ্ছে গুণক। গুণকটা গেল, গুণকের ব্যাখ্যাটা দিলাম। আমি ১ম এ একবার দিয়েছি, এখন আবার দিলাম। এটা আমি সরাসরি প্রশ্নে আলোচনা করে ব্যাখ্যাটা দিচ্ছি। এখন ত্বরণটা একটু আমরা দেখব। আবার ত্বরণ প্রক্রিয়ায় ভোগের পরিবর্তনের প্রেক্ষিতে
প্ররোচিত বিনিয়োগে পরিবর্তন বিবেচনা করা হয়। আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব। কারো লিখতে যদি লেট হয় টেনশনের কিছু নাই। তাহলে ত্বরণ প্রক্রিয়ায় কি বিবেচনা করা হয়? ভোগের পরিবর্তন মানে সি কনজাম্পশন এর পরিবর্তনের প্রেক্ষিতে প্ররোচিত বিনিয়োগ আয়ের পরিবর্তন বিবেচনা করা হয়। এইখানে আমরা দেখেছিলাম স্বয়ংভূত বিনিয়োগের পরিবর্তন। তাহলে আমরা দুটো বিনিয়োগ অলরেডি পেয়ে গেছি। অর্থাৎ ত্বরণ সহগ সমান অর্থাৎ একটু প্রশ্নটা বুঝে নেওয়ার চেষ্টা করলে আশা করি কঠিন হবে না। ত্বরণ সহগ সমান এই যে ভোগের পরিবর্তনের প্রেক্ষিতে প্ররোচিত বিনিয়োগের পরিবর্তন। এটা হচ্ছে ত্বরণ সহগ। সি মানে ভোগ, ডেল মানে পরিবর্তন, আই আই মানে হচ্ছে প্ররোচিত বিনিয়োগ। তাহলে আমরা গুণকে দেখলাম স্বয়ংভূত বিনিয়োগের প্রেক্ষিতে জাতীয় আয়ের পরিবর্তন বিবেচনা করা হয়। আর ত্বরণ সহগে দেখলাম ভোগের পরিবর্তনের প্রেক্ষিতে প্ররোচিত বিনিয়োগের পরিবর্তন বিবেচনা করা হয়। এরপর লিখো গুণক প্রক্রিয়ায় স্বয়ংভূত বিনিয়োগের পরিবর্তন জাতীয় আয়ের পরিবর্তন ঘটায়। গুণক প্রক্রিয়ায় স্বয়ংভূত বিনিয়োগের পরিবর্তন জাতীয় আয়ের পরিবর্তন ঘটায়। ভোগের পরিবর্তন আবার ত্বরণ সহগের হারে প্ররোচিত বিনিয়োগের পরিবর্তন ঘটায়। কথাগুলো তো লিখে ফেললাম। তো এইগুলোকে সংক্ষেপে এই ব্যাখ্যাটাকে আমি কিভাবে দেব দেখো। সংক্ষেপে কিভাবে লেখা যায়? ডেল আই এ স্বয়ংভূত বিনিয়োগ জাতীয় আয়ের পরিবর্তন ঘটাবে। ভোগের পরিবর্তন প্ররোচিত বিনিয়োগের পরিবর্তন ঘটাবে। এভাবে আবার জাতীয় আয় বৃদ্ধি পাবে। দেখো এইখানে যা লিখেছি আমি এখানে সাংকেতিকভাবে প্রতীকের সাহায্যে তাই দেখিয়েছি। কিভাবে? গুণক প্রক্রিয়ায় স্বয়ংভূত বিনিয়োগের পরিবর্তন জাতীয় আয়ের পরিবর্তন ঘটায়। এই যে দেখো স্বয়ংভূত বিনিয়োগের পরিবর্তন জাতীয় আয়ের পরিবর্তন ঘটায়। ভোগের পরিবর্তন আবার ত্বরণ সহগের হারে প্ররোচিত বিনিয়োগের পরিবর্তন ঘটায়। এই যে ভোগের পরিবর্তন ত্বরণ সহায়কের মাধ্যমে এই যে ত্বরণ সহায়কের মাধ্যমে প্ররোচিত বিনিয়োগের পরিবর্তন ঘটাচ্ছে। এভাবে আবার জাতীয় আয় বৃদ্ধি পাবে। এটা একটা চক্র। অর্থাৎ এভাবে আমরা বলতে পারি অর্থাৎ গুণক ত্বরণ ওতপ্রোতভাবে জড়িত। আসলেই একটা টানলে আরেকটা চলে আসতেছে। গুণক ত্বরণ ওতপ্রোতভাবে জড়িত। এভাবে গুণক ও ত্বরণের
পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার মাধ্যমে ক্রিয়া-প্রতিক্রিয়া সময় ব্যবধানে জাতীয় ওঠানামা সৃষ্টি করে, মানে হ্রাস বৃদ্ধি আরকি, হ্যাঁ? সৃষ্টি করে যা নিয়োগের স্থলীয় পরিবর্তন ঘটায়। তাহলে ১ম বারের মতো আমরা নিয়োগ শব্দটা পেলাম। স্থলীয় পরিবর্তন ঘটায়। নিম্নোক্ত জাতীয় মডেলটা আমরা বিবেচনা করি। নিম্নোক্ত জাতীয় মডেলটি বিবেচনা করা যাক। আমি একটু ১ম থেকে রিপিট করে দিচ্ছি আমার যা লিখেছি বা আমি তোমাদের যা বলেছি। গুণক প্রক্রিয়ায় স্বয়ংভূত বিনিয়োগের পরিবর্তন হয়। ওকে, গেল। এই যে স্বয়ংভূত বিনিয়োগের পরিবর্তনের ফলে জাতীয় পরিবর্তনটা গুণকের সাহায্যে বোঝা যায়। তখন কি? তখন সহায়ক হচ্ছে ভোগের পরিবর্তনের ফলে প্ররোচিত বিনিয়োগের পরিবর্তন। গেল। গুণক প্রক্রিয়ায় স্বয়ংভূত বিনিয়োগের পরিবর্তন হয়। এর ফলে জাতীয় পরিবর্তন ঘটায়। গুণকে সেটাই ঘটে। স্বয়ংভূত বিনিয়োগের ফলে জাতীয় পরিবর্তন ঘটে। ওকে। আবার ভোগের পরিবর্তনের ফলে ত্বরণ সহযোগের হারে প্ররোচিত বিনিয়োগের পরিবর্তন ঘটে। বিষয়টা সংক্ষেপে এইভাবেই দেখানো যায়। অর্থাৎ দেখা যাচ্ছে গুণক এবং ত্বরণ ওতপ্রোতভাবে জড়িত। এভাবে গুণক ও ত্বরণের পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার সময় ব্যবধানে জাতীয় ওঠানামা সৃষ্টি করে, যা নিয়োগের স্থলীয় পরিবর্তন ঘটায়। এ এই পুরো বিষয়টার জন্য আমরা একটা জাতীয় মডেল বিবেচনা করছি। দেখি মডেলটা কিরকম? ওয়াইটি সমান, এই মডেলটা তোমাদেরকে মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে। সিটি প্লাস আইটি বা ওয়াইটি সমান সিটি প্লাস আই প্ররোচিত বিনিয়োগ প্লাস স্বয়ংভূত বিনিয়োগ। বুঝিয়ে বলি একটু। জাতীয় আয়, ভোগ এবং বিনিয়োগ। টি মানে সময় ব্যবধান, সময় বোঝাচ্ছে। টি মানে সময়। অর্থাৎ আমরা এমনিতেও জানি জাতীয় আয় সমান সি প্লাস আই। ভোগ এবং বিনিয়োগ যোগ করলেই জাতীয় আয় পাওয়া যায়। এখানে শুধু সময়টা উল্লেখ করা হয়েছে। ওকে? এই বিনিয়োগে আবার আমরা জানি বিনিয়োগ ২ ভাগে বিভক্ত, স্বয়ংভূত বিনিয়োগ প্লাস প্ররোচিত বিনিয়োগ। ওই দুটো আমি লিখলাম। তাহলে এখানে পরিবর্তন কিছু নেই। এটা তোমাদের সবারই জানার কথা এই সমীকরণটা। এটা একটা জাতীয় আয় মডেল। ঠিক আছে? এখানে ওয়াইটি সমান ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, যা লিখেছি তাই। টি সময়ে জাতীয় আয়। সিটি সমান টি সময়ের ভোগ, কনজাম্পশন। সি মানে কনজাম্পশন। আইটি টি সময়ের বিনিয়োগ। এবার আইটি আবার ২ ভাগে বিভক্ত, সেটা কি? এই যে এই দুটো। তাও টি সময়ে। টি সময়ে প্ররোচিত বিনিয়োগ। এখানে আই, আই টি সমান
প্ররোচিত বিনিয়োগ বোঝাচ্ছে। টি দিয়ে সময় বোঝাচ্ছে। IA সমান স্বয়ংভূত বিনিয়োগ। তাহলে আমরা যেই জাতীয় মডেলটা বিবেচনা করলাম তার সবগুলা কি নাম সেগুলো আমরা ব্যাখ্যা দিয়ে দিয়েছি। আমাদের মডেল এখনো শেষ হয় নাই। আবার আমরা তো এখানে জাতীয় সম্পর্কে লিখছি। Y সমান C+I লিখছি। তো C এর মানটা আমাদের লাগবে। C সমান কি? C সমান ভোগ। সেটা আমরা লিখব। আমরা C বলতে CT বোঝাচ্ছি কারণ আমরা T সময়ে ভোগ বিবেচনা করেছি। আলফা YT-1 এই যে। আবার CT সমান আলফা YT-1 এটা কি? যেহেতু লিখেছে তার ব্যাখ্যা নিশ্চয়ই আমিই দিব। দিয়ে দিচ্ছি, অসুবিধা নাই। এ এই আলফা কি জিনিস? কি জিনিস সেটা আগে আলফার ভ্যালুটা আমি লিখে দিচ্ছি। যেখানে আলফা এর মান 0 থেকে বড়, 1 থেকে ছোট। তোমরা MPC এর নাম শুনেছ, প্রান্তিক ভোগ প্রবণতা। এইখানে আলফা দিয়ে প্রান্তিক ভোগ প্রবণতাকে বোঝানো হচ্ছে MPC। MPC এর মান 0 থেকে বড় এবং 1 থেকে ছোট হয়। এইটা একটা আলাদা কোয়েশ্চেন। কেন এটার মান 0 থেকে বড়, 1 থেকে ছোট সেই ব্যাখ্যা এখন আমি আর যাচ্ছি না। T-1 টা কি? OI T-1 হচ্ছে বিগত সময়ে বিগত সময়ে জাতীয় আয়। মানে বিগত সময় বলতে কি বোঝাচ্ছে? YT হচ্ছে T সময়ের জাতীয় আয়। এই দেখো, YT মানে T সময়ের জাতীয় আয়। তো YT-1 মানে হচ্ছে এই আগের জাতীয় আয়। অর্থাৎ T থেকে 1 বিয়োগ করলে নিশ্চয়ই পূর্বের সময় পাওয়া যাবে। পূর্বের সময়ের জাতীয় আয়কে YT-1 বোঝানো হচ্ছে। ব বিগত সময়ের জাতীয় আয়। ওকে? সো আমাদের এটা হচ্ছে আহ ২ নম্বর সমীকরণ। আমাদের সমীকরণ চিহ্ন লেখার জায়গা রাখি নাই? ২ নাম্বার সমীকরণ। এটা দেখে থাকলো। তো আমরা অলরেডি এই একটা মডেল বিবেচনা করতে গিয়ে জাতীয় মডেল বিবেচনা করতে গিয়ে ব ২ টো সমীকরণ পেয়ে গেলাম। ঠিক আছে। হুম, হুম। আমরা জানি, লিখো আমার সাথে। এই সময়ে প্ররোচিত বিনিয়োগ T এবং T-1 সময়ে ভোগব্যয়ের পরিবর্তন পরিবর্তনের উপর নির্ভরশীল। কি লিখলাম? কি সময়ে প্ররোচিত বিনিয়োগ? এই যে এই প্ররোচিত বিনিয়োগটা কোথায়? এই যে প্ররোচিত বিনিয়োগটা কিসের উপর নির্ভরশীল? টি সময়ের
টি এবং t-1 সময়ে ভোগ ব্যয়ের পরিবর্তনের উপর নির্ভরশীল। প্ররোচিত বিনিয়োগ মানে আয়ের উপর নির্ভরশীল। আয়ের পরিবর্তনের ফলে যে বিনিয়োগের পরিবর্তন হয় সেটাই বললাম। তাহলে এখান থেকে আমরা প্ররোচিত বিনিয়োগের একটা নতুন সূত্র পাবো। সেই সূত্রটা একটু লিখে ফেলি। ভালো করে খেয়াল করো, প্ররোচিত বিনিয়োগ টি সময়ে প্ররোচিত বিনিয়োগ IIT সমান বিটা CT-1। এই যে বললাম টি এবং t-1 সময়ে ভোগ ব্যয়ের পরিবর্তন। টি সময়ে ভোগ ব্যয় এবং t-1 সময়ে ভোগ ব্যয়ের পরিবর্তনের উপর প্ররোচিত বিনিয়োগ নির্ভরশীল। ব্যাস, আমরা আরেকটা সমীকরণ পেয়ে গেলাম। এখানে অবশ্যই বিটা, এটা ৩ নম্বর সমীকরণ আমাদের। এখানে বিটা এর মান অবশ্যই 0 থেকে বড়। তাহলে আমরা যে ৩টা সমীকরণ পেলাম, এই ৩টা সমীকরণ থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি। উপরের ১, ২ ও ৩ নং সমীকরণ থেকে প্রান্তিক ভোগ প্রবণতা আলফা এবং ত্বরণ সহগ বিটা। তাহলে আমরা বিটাকে কি পেলাম? ত্বরণ সহগ। কোথায়? এই যে বিটা। ত্বরণ সহগ বিটায়ে বিভিন্ন মানের প্রেক্ষিতে জাতীয় আয়ের গতিপথের ধারা বের করতে পারি। বের করা সম্ভব। কি লিখলাম? এই যে আমাদের ১ নম্বর সমীকরণ, ২ নম্বর, ৩ নম্বর সমীকরণ থেকে প্রান্তিক ভোগ প্রবণতা আলফা এবং ত্বরণ সহগ বিটা। কোথায় তারা? এই যে বিটা এবং আলফা। খুঁজে দেখো। এর বিভিন্ন মানের প্রেক্ষিতে জাতীয় আয়ের গতিপথের ধারা বের করা সম্ভব। এই ২ টার যদি বিভিন্ন মান হয়, জাতীয় আয় কেমন হইতে পারে সেটা আমরা একটু এখন বিবেচনা করব। এখন ১, ২ ও ৩ নং সমীকরণ হতে পাই। কি পাই সেটা একটু দেখি। OIT সমান আলফা OIT-1 প্লাস বিটা CT-1 ব্র্যাকেট শেষ প্লাস II প্ররোচিত বিনিয়োগ। এটা আমরা কোত্থেকে পেলাম? কোত্থেকে পেয়েছি সেটা একটু উপরে আসতে হবে আমাদের। আমরা এই যে এখানে ১ নম্বর সমীকরণে পূর্বেই মান বের করে রাখছিলাম। YT সমান CT II IA। YT সমান CT প্ররোচিত বিনিয়োগ, স্বয়ংভূত বিনিয়োগ। এই CT এর মান, স্বয়ংভূত বিনিয়োগের মানটা আমরা জাস্ট বসিয়েছি। এই যে CT এর মান এটা, যেটা আমরা বসিয়েছি। এইখানে আমার মনে হয় আরেকটা লাইন লিখলে তোমাদের ক্লিয়ার হতো। লিখিয়ে দিই, কনফিউশন না থাকুক। OIT সমান CT প্লাস II প্লাস IA। এখানে আমরা মান বসাবো। বা OIT সমান CT এর মান হচ্ছে আলফা, এই যে CT এর মান আলফা OIT-1, ১ নম্বর সমীকরণ থেকে যেটা পেয়েছি, প্লাস
স্বয়ংভূত বিনিয়োগের মান একটু আগেই যেটা লিখলাম। সরি, পরিবর্তিত বিনিয়োগের এই মানটা এটা এখানে বসায় দেব এই জায়গায়। বিটা সিটি মাইনাস শেষ প্লাস এটা যেমন আছে তেমন বসে যাবে। এটা হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগ, সে কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, স্বাধীন, আয়ের উপর নির্ভরশীল নয় এই বিনিয়োগটা। ওয়াইটি সমান, এখন আমরা ব্র্যাকেটটা তুলে ফেলি, গাণিতিক নিয়ম যেটা আছে সেটা সমাধান করবো আর কি। হ্যাঁ, বিটা এই জায়গায় আমাকে একটা মান বসাতে হবে, সিটি এর মান। আলফা ওয়াই টি মাইনাস ওয়ান মাইনাস এখানে একটা মান বসাবো আমি, সেটা কি দেখো, আলফা ওয়াই টি মাইনাস টু প্লাস আই আই। মানগুলো আমি কিভাবে বসালাম একটু তোমাদেরকে বোঝাই। সিটি এর মান এই যে আলফা ওয়াই মাইনাস টি ওয়ান, পূর্বেই আমাদের ১ নম্বর সমীকরণে সিটি এর মান আছে, এটা আমরা এখানে বসিয়েছি এই সিটি এর জায়গায়। কিন্তু সিটি মাইনাস ওয়ান এর জায়গায় এটা কেমনে বসালাম, এটা বসানোর ব্যাখ্যা হচ্ছে এই পাশে আমি লিখে দেই কেমনে বসিয়েছি সেটা। যেহেতু সিটি সমান আলফা ওয়াই টি মাইনাস ওয়ান, সেহেতু সি টি মাইনাস ওয়ান যদি আমি ১ বছর পিছিয়ে যাই তাহলে আমার মানটা হবে এই আলফাটি কি বসবে, ওয়াই টি বসবে, ওই যে ১ বছর পিছিয়ে গেলাম মাইনাস, এটা মাইনাস টু হয়ে যাবে। ব্যাস। আমরা কিভাবে সিটি থেকে এই মান এবং সিটি মাইনাস ওয়ান এর জায়গায় এই মানটা লিখেছি সেই ব্যাখ্যা আমি এখানে দিয়েছি। আমরা পরবর্তী আমাদের লাইনে চলে যাচ্ছি। যথারীতি ওয়াইটি সমান আলফা ওয়াইটি মাইনাস ওয়ান প্লাস বিটা আলফা ওয়াইটি মাইনাস ওয়ান মাইনাস বিটা আলফা ওয়াইটি মাইনাস টু প্লাস আই এ। কি করলাম, জাস্ট এই ব্র্যাকেটটা তুলে ফেলেছি, বিটা দিয়া এই দুটোকে গুণ করে দিয়েছি, এগুলো পেয়ে গেলাম। ওয়াইটি সমান, এখানে খেয়াল করে এখানেও আলফা আছে, এইখানেও আলফা আছে, এইখানেও আলফা আছে। তবে আমি এই আলফাটা এই ২ জায়গা থেকে আলফাটা কমন নিব। দেখি কি হয় কমন নিলে। আলফা আলফা ওয়াই টি মাইনাস ওয়ান পুরোটাই কমন নিলাম। দেখো কমন কিভাবে নিয়েছি। আলফা ওয়াই টি মাইনাস ওয়ান, এখানে এইটা কমন নেওয়ার পর কি থাকে, এখানে ওয়ান থাকবে, এদিকে শুধুমাত্র বিটা থাকবে, মাইনাস বিটা আলফা ওয়াই টি মাইনাস টু প্লাস আই এ। এইটা হচ্ছে আমাদের ৪ নম্বর সমীকরণ। ৪ নম্বর আমরা ৪টা সমীকরণ পেয়ে গেলাম। যে জাতীয় মডেল বিবেচনা করেছি, মডেলটি তোমাদের আপাতত কঠিন বলে মনে হলেও ২-১ বার লিখলে ইজিলি বুঝে যাবা। আর এরপর না হলে আমার এক্সপ্লেনেশন ভিডিওতে দেখতেই পাচ্ছ। ক্লাস শেষে আমি আরেকবার রিপিট করে দিব। এখন ৪ নং সমীকরণ থেকে আলফা এবং বিটা দেখি। ৪ নং সমীকরণ হতে আলফা ও বিটা তথা গুণক ও ত্বরণের
সম্মিলিত প্রতিক্রিয়া সম্মিলিত প্রতিক্রিয়া মাধ্যমে প্রতিক্রিয়ার মাধ্যমে জাতীয় আয়ের পরিমাণ সম্পর্কে জানা যায়। সম্পর্কে জানা যায়। কিভাবে? আমি কি লিখছি সেটা একটু বলে দেই। এই যে আমরা ৪ নম্বর সমীকরণটা পেয়েছি, এটাই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ সমীকরণ। এই ৪ নম্বর সমীকরণ থেকে আলফা এবং বিটা তথা গুণক এবং ত্বরণের সম্মিলিত প্রতিক্রিয়া, এখানে গুণকও আছে ত্বরণও আছে, এই সমীকরণটাতে মাধ্যমে কিভাবে এই যে জাতীয় আয়ের পরিবর্তন, এই পাশে আলফা আছে এবং বিটাও আছে, দোনোটা সমানের ডান পাশে। এই ২ টার পরিবর্তনের মাধ্যমে অথবা এই ২ টার একযোগে কার্যক্রমের মাধ্যমে, প্রতিক্রিয়ার মাধ্যমে, সম্মিলিত প্রতিক্রিয়ার মাধ্যমে কিভাবে এই জাতীয় আয়ের পরিবর্তন হয় সেটা জানা যায়। জানার জন্য আমাদেরকে একটা কাল্পনিক সংখ্যা বিবেচনা করতে হবে আবার। ধরি আলফা সমান হাফ, বিটা সমান 2 এবং স্বয়ংভূত বিনিয়োগ সমান 100। এই অবস্থায় ৪ নং সমীকরণ থেকে আমরা কি পাই দেখি। ৪ নং সমীকরণ হতে পাই, খেয়াল করো আমি এই মানগুলো কেন ধরলাম। আমার মূল এখন ফোকাস হচ্ছে ৪ নম্বর সমীকরণে, যেটা আমরা জাতীয় সমীকরণটা পেয়েছি। তো এখানে আমি আলফা এর মান ধরলাম হাফ, বিটা এর মান ধরলাম 2 এবং এই স্বয়ংভূত বিনিয়োগের মান ধরলাম 100। এই অবস্থায় ৪ নং সমীকরণের অবস্থা কোথায় যায় একটু দেখি। ওয়াইটি ৪ নম্বর সমীকরণটা একটু লিখে ফেলি। আলফা ওয়াইটি মাইনাস 1 ইন্টু 1 প্লাস বিটা মাইনাস বিটা আলফা ওয়াইটি মাইনাস 2 প্লাস স্বয়ংভূত বিনিয়োগ। এইখানে আমরা এখন মান বসাবো, বা ওয়াইটি সমান আলফা এর মান দিয়েছে হাফ, ওয়াইটি মাইনাস 1 1 প্লাস বিটা এর মান দিয়েছে 2 মাইনাস বিটা এর মান 2 হাফ ওয়াই টি মাইনাস 2 প্লাস 100। বুঝিয়ে দিচ্ছি। আলফা এর মান হাফ, এটা যেমন আছে বসে গেছে। 1 তো আছেই, বিটা এর মান 2 ধরেছিলাম, মাইনাস দিলাম বিটা এর মান 2, আলফা এর মান হাফ, ব্যাস। এই স্বয়ংভূত বিনিয়োগের মান 100। এরপর ওয়াইটি সমান, এবার দেখো 2 প্লাস 1 সমান 3, যোগ করলে 3 টা উপরে চলে আসবে। 3/2 ওয়াইটি মাইনাস 1 মাইনাস এই 2 কাটা গেছে, ওয়াইটি মাইনাস 2 প্লাস 100, এটা পেয়ে গেলাম। এখন এখন 1 2 3 এবং 4 সময় ব্যবধানে মেয়াদে অবিচ্ছিন্ন ভুক্তে যথাক্রমে 0, 50, 125 এবং 200 বিবেচনা করলে বা ধরলে তালিকার সাহায্যে জাতীয় আয় দেখানো হলো।
বুঝেই বলছি। এই যে সমীকরণটা পেলাম, এখানে তো সময় আছে t। এই t সময়টা আমরা ১ বছর, ২ বছর, ৩ বছর বা ৪ বছর বিবেচনা করলাম। ৪ টা সময় মেয়াদে প্ররোচিত ভোগ চেঞ্জ হবে ০, ৫০, ১২৫ এবং ২০০। এই যে এইভাবে যদি পরিবর্তন হয় তাহলে জাতের কি পরিবর্তন হবে? সেটা একটা আমরা নিচের সূচির সাহায্যে দেখতে পারি। আমরা ব্যাখ্যাটা প্রায় শেষের পথে আসছি। তোমাদের আরেকটু ধৈর্য রাখতে হবে। সূচির সাহায্যে দেখবে বলেছে তাই সূচি বানাচ্ছি। সময়ের জন্য একটা ঘর। এটা স্বয়ংগত বিনিয়োগের ঘর। এটা প্ররোচিত ভোগ। এটা প্ররোচিত বিনিয়োগ। এটা জাতীয় এর জন্য। ঘরটা এন্ডিং করে দিলাম। সময় লিখে ফেলি আবার। সময় স্বয়ংভূত বিনিয়োগ আয়, প্ররোচিত ভোগ, প্ররোচিত বিনিয়োগ, টু সিটি মাইনাস -1 জাতীয় আয়। এই ঘরটা প্ররোচিত বিনিয়োগে। প্ররোচিত বিনিয়োগ। আমাদের প্রথম সময় ছিল 1। তখন স্বয়ংভূত ভোগ 100, প্ররোচিত ভোগ 0 বা নাই। জিরো। এটাও নাই। তাহলে এটা 100 কিভাবে? y সমান জাতীয় আয়। এটা এবং এটার সমষ্টি। তাহলে এটা যোগ করলে 100ই হয়। এরপর সময় ব্যবধান 2। এটা যথারীতি 100 চেঞ্জ হবে না, কারণ স্বয়ংভূত ভোগ 100ই থাকবে, কোনো পরিবর্তন নাই। প্ররোচিত ভোগ 50 হবে। কোথায় পেয়েছিলাম? এই 50 টা আমরা এখানে ধরেছিলাম। এই যে 0 এর পরে 50। এবার এখানে মান বসাবো। 2 50 মাইনাস 0 সমান 100। এবার এগুলো সব যোগ করলে এই যে 150, এই 100 যোগ করলে হবে 250। এই মানটা বুঝিয়ে দিচ্ছি। এই যে সিটি এর মান 50, সিটি -1 এর মান হবে 0, কারণ এই বছরে ভোগ 50, পূর্বেরটা 0 সমান 100 সমান 250। তৃতীয় সময় ব্যবধানে বা তৃতীয় বছরে এটা যথারীতি 100, এটা হবে 125। কোত্থেকে 125 পেলাম? এই যে এখানে আমি 125 ধরেছি মানটা। এইখানে আবার মানটা আমি বসাচ্ছি 2। এবার দেখো 125 মাইনাস এখন হবে 50 ইকুয়াল 150। তো যাতে মানে এটা, এটা, এটার যোগফল। এটা, এটা, এটা একসাথে যোগ করলে হবে 375। তোমাদের একটা কোয়েশ্চেন হইতে পারে, স্যার সিটি এর মান না হয় 125 বুঝলাম, সিটি -1 এর মান 50 কোত্থেকে আসছে? সিটি যদি 125 হয় তা 1 বছর আগে ভোগ তো আমরা 50ই ধরেছিলাম। এই যে ওই কারণে। লাস্ট চতুর্থ সময় ব্যবধান আমাদের মান 4। এটা যথারীতি 100, এটা হবে এটা ছিল 200। 2 200 মাইনাস এইবার
এখানে CT-1 এটা হচ্ছে CT এর মান ২০০, CT-1 এর মান হবে ১২৫ এটা ইকুয়াল 150 সবগুলো যোগ করলে হবে ৪৫০। তাহলে দেখো কিভাবে আমরা জাতীয় এটা পাচ্ছি। উল্লিখিত তালিকা থেকে দেখা যাচ্ছে যে হতে দেখা যাচ্ছে যে বিনিয়োগ গুণক এবং ত্বরণের মান প্রদত্ত অবস্থায় সময় ব্যবধানে প্ররোচিত ভোগ বিনিয়োগ এবং জাতীয় আয়ের বৃদ্ধি ঘটে। বৃদ্ধি ঘটে। কিভাবে দেখলাম? উল্লিখিত তালিকা থেকে দেখা যাচ্ছে যে বিনিয়োগ গুণক এবং ত্বরণের মান প্রদত্ত অবস্থায় ওই যে আলফা এবং বিটা এর মান প্রদত্ত অবস্থায় সময় ব্যবধানে ১ বছর, ২ বছর, ৩ বছর, ৪ বছর সময় ব্যবধানে প্ররোচিত ভোগ, এই যে প্ররোচিত ভোগ, বিনিয়োগ, এই যে বিনিয়োগ এবং জাতীয় আয় বৃদ্ধি ঘটে। জাতীয় আয় বৃদ্ধি ঘটে মানে বেড়েছে। ১ম বছর ছিল 0, পরের বছর হচ্ছে প্ররোচিত ভোগ ৫০, ওই অবস্থায় জাতীয় আয় ১০০ থেকে ২৫০ হয়েছে। এরপরে প্ররোচিত ভোগ হয়েছে ১২৫ এবং প্ররোচিত বিনিয়োগ হচ্ছে ১৫০। ওই অবস্থায় জাতীয় আয় হয়েছে ৩৭৫, ২০০, প্ররোচিত বিনিয়োগ ১৫০, জাতীয় ৪৫০। প্রত্যেকটা বৃদ্ধি পেয়েছে। তো এইটুকুই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমাদের মূল কোয়েশ্চেন আমরা একটু ফিরে যাচ্ছি। আমরা এতক্ষণ যা পড়েছি সেটা কি? আমাদের মূল কোয়েশ্চেনটা ছিল গুণক এবং ত্বরণের পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার মাধ্যমে কিভাবে জাতীয় আয় এবং নিয়োগ নির্ধারিত হয়। আমরা কিন্তু এখনো নিয়োগটা এখনো যাইনি। নিয়োগের ব্যাখ্যায় এখনো যাইনি। শুধু জাতীয় আয় পর্যন্তই আছে। ১ম আমরা গুণকের ব্যাখ্যাটা দিলাম। তারপর আমরা ত্বরণ কি বা ত্বরণ সহগ কি তার ব্যাখ্যাটা দিলাম। এইবার গুণক এবং ত্বরণ পারস্পরিকভাবে অথবা সম্মিলিতভাবে কিভাবে জাতীয় আয় বা বিনিয়োগের পরিবর্তন ঘটে সেটা আমরা এখানে দেখেছি। এবং এইখান থেকে আমরা বললাম যে গুণক এবং ত্বরণ ওতপ্রোতভাবে জড়িত। গুণক এবং ত্বরণের পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার সময় ব্যবধানে জাতীয় আয় ওঠানামা সৃষ্টি করে যা নিয়োগের স্তরীয় পরিবর্তন ঘটায়। কাল্পনিক একটা আমরা জাতীয় আয় মডেল বিবেচনা করলাম। YT সমান CT প্লাস IT, সোজা কথা Y সমান C প্লাস I। এখানে আয় বিনিয়োগের মধ্যে স্বয়ংভূত বিনিয়োগ এবং প্ররোচিত বিনিয়োগ দুটোই আসছে। আমরা ওগুলোর ব্যাখ্যা দিয়েছি। আমরা ভোগাপেক্ষক বিবেচনা করেছি। T-1 সময়ের জাতীয় আয় YT-1 মানে। এইখান থেকে আমরা আবার আমাদের যে প্ররোচিত বিনিয়োগ সেটা কিভাবে পাওয়া যায়, সেটা কার উপর নির্ভরশীল তার ব্যাখ্যা দিলাম। এই ১, ২, ৩ এবং যে আমরা ৩ টা সমীকরণ পেয়েছি উপরে এই ৩ নাম্বার সমীকরণ, আমাদের ২ নাম্বার সমীকরণ এবং এই ১ নাম্বার সমীকরণ। এই ৩ টা সমীকরণ থেকে আমরা একসাথে মান বসিয়ে এই যে ফাইনালি মান বসিয়ে আমরা এই ৪ নাম্বার সমীকরণটা পেলাম। এই ৪ নাম্বার সমীকরণে আমরা আলফা এবং বিটা এর কাল্পনিক দুটো মান ধরলাম, 1/2 এবং 2। ফলে ফাইনালি আমাদের এই ৪ নাম্বার সমীকরণের চূড়ান্ত ফলে এটা। এইখানে আবার আমরা এসে ১, ২ এবং ৩, ৪ সময় ব্যবধানে প্ররোচিত ভোগকে ০, ৫০, ১২৫ এবং ২০০ বিবেচনা করে জাতীয় আয়ের পরিবর্তন এবং প্ররোচিত বিনিয়োগের পরিবর্তনটা আমরা দেখেছি এবং এখান থেকে আমরা সিদ্ধান্তে নিলাম। দেখা যাচ্ছে যে বিনিয়োগ গুণক এবং ত্বরণের মান প্রদত্ত অবস্থায় সময় ব্যবধানে, এই যে সময় ব্যবধানে প্ররোচিত ভোগ, এই যে প্ররোচিত ভোগ বাড়তেছে, বিনিয়োগ বাড়তেছে, প্ররোচিত বিনিয়োগ বাড়তেছে এবং জাতীয় আয় বৃদ্ধি পাচ্ছে।
আমরা এতক্ষণ পর্যন্ত সমীকরণের সাহায্যে ব্যাখ্যা করেছিলাম। এরপর চিত্রের সাহায্যে একটু ব্যাখ্যা আছে। চিত্রের ব্যাখ্যাটা একটু দিচ্ছি। বিষয়টি চিত্রের সাহায্যে ও দেখানো যায়। তাহলে তো চিত্রটা অঙ্কন করতে হবে। ওআইটি সি এবং y লম্ব অক্ষে দেখিয়েছি। — 45 ডিগ্রি রেখাটা মাঝখান দিয়ে গেল। সি প্লাস আই রেখা — 45 ডিগ্রি রেখাকে এই বিন্দুতে ছেদ করেছে। এই হচ্ছে ভারসাম্য বিন্দু। এই ভারসাম্য বিন্দু অনুযায়ী জাতীয় আয় হয়েছে y1। এখন স্বয়ম্ভূত বিনিয়োগ যদি বৃদ্ধি পায় 45 ডিগ্রি রেখা সোজা সমান্তরালে উপরের দিকে চলে যাবে। স্বয়ম্ভূত বেগ বৃদ্ধি পেয়ে সি প্লাস আই এটার সাথে স্বয়ম্ভূত বিনিয়োগ ডেল আই এ যুক্ত হলো। ফলে আমার নতুন ভারসাম্য বিন্দু হলো এফ বিন্দু। দেখা যাচ্ছে সি প্লাস আই রেখা অনুযায়ী ভারসাম্য বিন্দু ই, যেখানে জাতীয় আয় ও y1। স্বয়ম্ভূত বিনিয়োগ ডেল আই এ পরিমাণ বৃদ্ধি পেলে ভোগ্যতা বা সি প্লাস আই রেখা উপরের দিকে স্থানান্তরিত হয়ে সি প্লাস আই প্লাস ডেল আই এ হয়েছে। ফলে নতুন ভারসাম্য বিন্দু হিসাব বিন্দু এই বিন্দু অনুযায়ী জাতীয় আয় বৃদ্ধি পেয়ে হয়েছে y2। অর্থাৎ জাতীয় আয় y1 y2 পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই y1 y2 পরিমাণ জাতীয় আয় বৃদ্ধির ফলে এটাই হচ্ছে মূলত গুণক। গুণক প্রক্রিয়ায় স্বয়ংভূত বিনিয়োগ বৃদ্ধির ফলে জাতীয় আয় বৃদ্ধি পেয়েছে। আমরা প্রথমেই সেটা বলেছিলাম, স্বয়ংভূত বিনিয়োগ বৃদ্ধির ফলে জাতীয় আয় বৃদ্ধিটাই হচ্ছে গুণক। দেখে নিই। এই যে গুণক, স্বয়ংভূত বিনিয়োগ বৃদ্ধি পেলে জাতীয় আয় বৃদ্ধি পাবে। তাহলে এই y1 থেকে যে y2 হয়েছে জাতীয় আয়, এটা গুণক প্রক্রিয়ার ফল। ওকে, তাহলে গুণক প্রক্রিয়ায় জাতীয় আয় y1 থেকে y2 পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এখন এই গুণক প্রক্রিয়ায় যে জাতীয় আয় y1 y2 বৃদ্ধি পেয়েছে, এটা আবার ভোগ ব্যয়কে ডেল সি পরিমাণ বৃদ্ধি করে দিবে। ফলে নতুন ভোগ রেখা পাওয়া যাবে। সমান্তরাল উপরের দিকে
আমার জায়গার সংকলন হচ্ছে না। এটা ছিল সি প্লাস আই রেখা। সি প্লাস আই বক্ররেখা ছিল এটা। এটা বৃদ্ধি পেয়ে সি প্লাস আই প্লাস স্বয়ংভূত বুক যুক্ত হয়েছিল, ডেল আই এ হয়েছে। এখানে এই স্বয়ংভূত বুক যুক্ত হওয়ার ফলে গুণক প্রক্রিয়ায় ভোগ ব্যয় আবার এই যে ডেল সি পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এটা হয়ে গেছে উপরের রেখাটা সি প্লাস আই প্লাস ডেল আই এ প্লাস ডেল সি। এই ডেল সি পরিমাণ ভোগ ব্যয় এই গুণক প্রক্রিয়ার ফলে আবার বৃদ্ধি পেয়েছে। এখন এই ডেল সি ভোগ ব্যয় প্ররোচিত বিনিয়োগকে আরো প্রভাবিত করে নতুন ভোগ রেখা হয়েছে এটা। ফলে নতুন ভারসাম্য বিন্দু হয়েছে। রেখাটা আমি একটু নিচে করে রাখতেছি। এটাই নতুন ভারসাম্য বিন্দু। Y3 পাওয়া গেছে। এটা হচ্ছে জায়গা নাই বিধায় আমি এদিকে দিচ্ছি সি প্লাস সি প্লাস আই প্লাস ডেল আই এ প্লাস ডেল সি প্লাস প্ররোচিত বিনিয়োগ। না, এই পাশে দেই। এই রেখাটা সি প্লাস আই প্লাস ডেল আই এ প্লাস ডেল সি প্লাস প্ররোচিত বিনিয়োগ ডেল আই আই। ফাইনালি এটাই পেয়েছি। সো চিত্রটা আমি আরেকবার দেখাচ্ছি। আমাদের প্রাথমিক বক্ররেখা ছিল সি প্লাস আই, এই রেখাটা। আমি নামটা এদিকে দিয়েছি, এদিকে নামটা দিলে ভালো, আমার জায়গা নেই, ভিতর দিকে দেওয়া হয় নাই। ফলে ভারসাম্য বিন্দু হয়েছে এই বিন্দু। এই বিন্দু অনুযায়ী জাতীয় Y1। এখন স্বয়ংভূত বিনিয়োগ ডেল আই এর যুক্ত হওয়ার ফলে ভোগ বৃদ্ধি পেয়েছে। বক্ররেখা, নতুন বক্ররেখা সমান্তরাল এটা হয়েছে। এই বক্ররেখার নাম সি প্লাস আই প্লাস ডেল আই এ রেখা। ফলে ভোগ ডেল সি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এই ডেল সি পরিমাণ ভোগ ত্বরণ প্রক্রিয়ায় ভোগটাকে উপরের দিকে নিয়ে গিয়েছে। ডেল সি পরিমাণ ভোগ বৃদ্ধি পেয়েছে ডেল ওয়াই পরিমাণ স্বয়ংভূত ভোগের বিপরীতে।
এরপর ভূরেখা আরো উপরের দিকে গিয়ে সি প্লাস আই প্লাস ডেল আই এ ডেল সি প্লাস ডেল আই মানে প্ররোচিত বিনিয়োগ যুক্ত হয়েছে, ফলে জাতীয় আয় হয়েছে Y3। এভাবেই জাতীয় আয় বৃদ্ধি পেয়েছে। আমরা এবার এই চিত্রের ব্যাখ্যাটা একটু লিখব। চিত্রে এই চিত্রটা হচ্ছে ক চিত্র, এটা আরেকটা চিত্র হবে। ক চিত্রে স্বয়ংভূত বিনিয়োগ ডেল আই এ পরিমাণ বৃদ্ধির ফলে ভোক্তা উপরের দিকে স্থানান্তরিত হয়ে সি প্লাস আই প্লাস ডেল আই এ হয়। এই যে এখান থেকে এটা হয়েছে, ফলে আয়ের স্তর Y1 হতে Y2 তে বৃদ্ধি পায়। এই যে প্রথমে ছিল ভারসাম্যবিন্দু, এটা এখান থেকে বৃদ্ধি পেয়ে Y2 হয়েছে, যা গুণক প্রক্রিয়ার ফল। যা গুণক প্রক্রিয়া ফল। ওকে, গুণক প্রক্রিয়ায় Y1 Y2 জাতীয় আয় বৃদ্ধি, Y1 Y2 জাতীয় আয় বৃদ্ধি, ওইদিকে যাওয়া যাবে না। Y2 জাতীয় আয় বৃদ্ধি ভোগব্যয়কে ডেল সি পরিমাণ বৃদ্ধি করে, যা আবার প্ররোচিত বিনিয়োগকে প্রভাবিত করার কারণে ভূরেখা দাঁড়ায় সি প্লাস আই প্লাস ডেল আই এ প্লাস ডেল সি প্লাস ডেল আই আই। এতে জাতীয় আয় Y3 স্তরে উন্নীত হয়, যা ত্বরণ প্রক্রিয়ার ফলশ্রুতি। প্রথমে গুণক ছিল, এখন ত্বরণ আসছে।
এভাবে গুণক ও ত্বরণের আন্তঃক্রিয়ায় জাতীয় বৃদ্ধি পায়। এভাবে গুণক ও ত্বরণের আন্তঃক্রিয়ায় জাতীয় বৃদ্ধি পায়। যেহেতু চিত্রটা ব্যাখ্যা দিলাম, সে ব্যাখ্যাটাও বুঝিয়ে দিচ্ছি। কি লিখেছি আমি? স্বয়ংভূত বিনিয়োগ ΔI এর পরিমাণ বৃদ্ধি পেয়েছে। যে প্রথমে ছিল C+, এটা ΔI যুক্ত হওয়াতে এই রেখাটা সমান্তরালে এখানে চলে গেছে। ফলে ভারসাম্য বিন্দু E থেকে F হয়ে গেছে। জাতীয় Y Y1 থেকে Y2 হয়ে গেছে। যে জাতীয় Y Y1 থেকে Y2 হয়েছে, এটা হচ্ছে গুণক। স্বয়ংভূত বিনিয়োগ বৃদ্ধির ফলে জাতীয় আয় বৃদ্ধি পাওয়াকে গুণক বলা হয়। সেটা আমরা লিখেছি। এই যে গুণক প্রক্রিয়ার ফল। এখন এই গুণক প্রক্রিয়া জাতীয় আয় Y1 থেকে Y2 অর্থাৎ এই Y1 Y2 বৃদ্ধি পাওয়াতে ভোগ ব্যয়কে ΔC পরিমাণ বৃদ্ধি প্রভাবিত করেছে। কারণ জাতীয় আয় বাড়লেই তো মানুষের ভোগ ব্যয় বাড়বে। এই ভোগ ব্যয়কে ΔC পরিমাণ প্রভাবিত করার কারণে, যা আবার পরবর্তীত বিনিয়োগকে প্রভাবিত করার কারণে ভোগ রেখা চূড়ান্তভাবে দাঁড়ায় এটা। ফলে নতুন জাতীয় আয় দাঁড়ায় Y3। এই যে দেখো, এটা ভোগ ব্যয়কে এই পরিমাণ বৃদ্ধি করেছে এবং ফাইনালি এটা আবার পরবর্তীত বিনিয়োগকে বৃদ্ধি করেছে। ফলে রেখাটা এখানে চলে আসছে। এই যে এটা হচ্ছে আমার চূড়ান্ত ভোগ রেখা এবং জাতীয় আয় Y3 তে উন্নত হয়েছে। এভাবেই গুণক এবং এটা হচ্ছে আবার ত্বরণ। এই যে ঘটনাটা ঘটছে জাতীয় যে Y3 তে গিয়েছে, এটা হচ্ছে ত্বরণ প্রক্রিয়ার কারণে। তাহলে এখানে গুণক একবার জাতীয় আয় বৃদ্ধি করেছে Y1 Y2, ফলে ΔC পরিমাণ ভোগ ব্যয় বেড়েছে। এই ΔC পরিমাণ ভোগ ব্যয় আবার পরবর্তীতে বিনিয়োগকে বৃদ্ধি করে এই রেখাটা নিয়ে আসছে। এই এর ফলে জাতীয় আয় হয়েছে Y3, এটা আবার ত্বরণ প্রক্রিয়ার ফল। তাহলে বলা যায় গুণক এবং ত্বরণের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ায় জাতীয় বৃদ্ধি পেয়েছে। গেল। তো আমি যে এখানে একটু জায়গা রেখে দিলাম, নিশ্চয়ই আমার কোনো দূরভিসন্ধি আছে। সেই দূরভিসন্ধিটা আমি দেখাচ্ছি তোমাদের। কেন জায়গাটা রাখলাম? আমাদের আরেকটা কাজ এখনো বাকি রয়ে গেছে তাই। আচ্ছা, মার্জিন দিয়ে লাভ নাই। যেহেতু চিত্রটার নাম আমি ক চিত্র দিয়েছি, নিশ্চয়ই আমার এখানে আরেকটা চিত্র আছে, সেই চিত্রটা হবে খ চিত্র। সোজা আমি রেখা টানলাম। ভয় পাওয়ার কিছু নাই, চিত্র সহজ। এই রেখাটা সোজাসুজি এটা সমান্তরালে আসছে। ভূমি অক্ষ লম্ব অক্ষ ঠিক করলাম। আমরা এখন নিয়োগের পরিবর্তনটা দেখাবো মূলত। আমরা তো জাতীয় আয় বৃদ্ধিটা দেখিয়েছি। আমাদের কোয়েশ্চেন ছিল নিয়োগের বিষয়টাও। নিয়োগটা দেখাচ্ছি এখন। তো সরাসরি এটা সমান্তরালে আমি এদিকে একটা রেখা নিয়ে আসবো। ব্যাস। নিয়োগ N1 দামস্থ P1। সামগ্রিক চাহিদা কাটতে হবে। তার আগে আমরা এটা F বিন্দু থেকে আরেকটা বিন্দু আসবে আমাদের। এই যে F, এই বিন্দু থেকে আরেকটা রেখা আসবে সোজাসুজি। তো রেখা টানতেছি। গেল। ঠিক একইভাবে এই বিন্দুটার নাম দিয়েছি এই বিন্দু। এই যে বিন্দু থেকে আরেকটা রেখা আসবে এই দিক দিয়া। এবার আমাকে এই ৩ টা বিন্দু যোগ করতে হবে।
স্ট্রেট লাইন মোটামুটি মিলে গেছে, জোর করে মিলিয়ে দিলাম। এই দিক দিয়ে AD1 রেখা যাবে। এটা হবে AD2 রেখা সামগ্রিক চাহিদা। এটা হবে AD3। মোটামুটি আমরা অঙ্কন শেষ করলাম। AD1, AD2, AD3 সামগ্রিক চাহিদা রেখা। এটা হচ্ছে আমাদের খ নং চিত্র। তো এই চিত্রে কি করলাম মূলত দেখো, AD1 সামগ্রিক চাহিদা রেখায় নিয়োগের স্তর নির্ধারিত হয়েছে N1। কেন হয়েছে? এরপর গুণক প্রক্রিয়া যখন জাতীয় Y1 থেকে Y2 হয়েছে, তখন নিয়োগ বৃদ্ধি পেয়ে আবার N2 হয়ে গিয়েছে, N1 থেকে N2। তখন সামগ্রিক চাহিদা রেখা হয়েছে AD2। আবার ত্বরণের দ্বারা যখন জাতীয় Y3 হয়েছে, তখন নিয়োগ আবার বৃদ্ধি পেয়ে হয়েছে N3 এবং সামগ্রিক চাহিদা রেখা হয়েছে AD3। তো এভাবেই দেখা যাচ্ছে Y1 Y2 গুণক প্রক্রিয়ার ফলে নিয়োগ N1 থেকে N2 হয়েছে, বা ত্বরণ প্রক্রিয়া যখন জাতীয় Y2 থেকে Y3 হয়েছে, তখন নিয়োগ N2 থেকে N3 হয়েছে। এভাবে নিয়োগও বৃদ্ধি পেয়েছে। এই ব্যাখ্যাটা আমাকে লিখতে হবে এখন। খ চিত্রের ব্যাখ্যা। AD1 সামগ্রিক চাহিদায় নিয়োগের স্তর N1। কোত্থেকে লিখলাম এই লাইনটা? যে AD1 সামগ্রিক চাহিদা নিয়োগের স্তর N1। ব্যাস, এটাই পরের লাইন। গুণক প্রক্রিয়ায় জাতীয় আয় Y1 Y2 বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক চাহিদা AD2 হয়। এবং নিয়োগ বৃদ্ধি পেয়ে N2 হয়েছে। উন্নীত হয়। আবার ত্বরণের দ্বারা জাতীয় আয় Y2 Y3 বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক চাহিদা রেখা AD3 তে উন্নীত হয়। এবং নিয়োগ N3 তে বৃদ্ধি পায়। এভাবে এই গুণক এবং ত্বরণের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে জাতীয় আয় বৃদ্ধি পায়। এভাবে আমরা শেষ পর্যন্ত এন্ডিং আসতে পেরেছি। ত্বরণের পারস্পরিক
ক্রিয়া প্রতিক্রিয়ায় প্রাথমিকভাবে জাতীয় আয় বৃদ্ধি পায় এতে ভোগ্যদ্রব্যের চাহিদা বৃদ্ধির ফলে বর্ধিত চাহিদা মেটানোর জন্য উৎপাদন বৃদ্ধির প্রয়োজনে নিয়োগও বৃদ্ধি পায়। ব্যাস, এই হচ্ছে আমাদের ব্যাখ্যা। আমি লাস্ট অংশটা একটু বুঝিয়ে দেই। এই যে আমরা লিখলাম N1 সামগ্রিক চাহিদায় নিয়োগস্থ N1, এই যে N1। এই অবস্থায় উপরের চিত্রে ত্বরণ প্রক্রিয়ার ফলে যাতে Y1 থেকে Y2 বৃদ্ধি পায়, তখন সামগ্রিক চাহিদা হয় AD2 এবং নিয়োগ বৃদ্ধি পায় হয় N2। উপরের চিত্রে ত্বরণ প্রক্রিয়ায়, এটা ছিল গুণক প্রক্রিয়া, ত্বরণ প্রক্রিয়ায় যাতে Y2 থেকে Y3 বৃদ্ধি পায়, এবং তখন নিচের চিত্রে সামগ্রিক চাহিদা হয় AD3 এবং নিয়োগস্থ হয় N3। এটা সামগ্রিক যোগান রেখা। এই রেখাটা যুক্ত করে যে রেখাটা পেয়েছি, এই কথাটাই আমি এখানে ব্যাখ্যা দিয়েছি, আর কিছু না। তো এভাবেই বলা যায় গুণক এবং ত্বরণের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে প্রাথমিকভাবে যাতে বৃদ্ধি পেয়েছে, এতে ভোগ্যদ্রব্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে, যাতে বাড়লে তো মানুষের চাহিদা বাড়বে। আবার এই বর্ধিত চাহিদা মেটানোর জন্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে নিয়োগ বৃদ্ধি পাবে। এই ছিল মোটামুটি আমাদের কোয়েশ্চেন। এটা অনেক বড় প্রশ্ন হয়ে গেছে তোমাদের জন্য। দেখি আমি একটু ছোট করে দিতে পারি কিনা। আমাদের কোয়েশ্চেন ছিল গুণক এবং ত্বরণের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে কিভাবে জাতীয় আয় এবং নিয়োগ নির্ধারিত হয়। আমরা শেষের চিত্রে এই নিয়োগ নির্ধারিত কিভাবে হয় সেটা ব্যাখ্যা দিয়েছি। মূলত আমরা প্রথমে গুণকের সংজ্ঞা দিয়েছি, এখানে ত্বরণের সংজ্ঞা দিয়েছি। গুণকের সাথে আমরা সম্পর্ক দিয়ে দেখিয়েছি স্বয়ংভূত বিনিয়োগের পরিবর্তনের ফলে জাতীয় আয়ের পরিবর্তন হবে। ত্বরণে দেখিয়েছি ভোগের পরিবর্তনের ফলে পরবর্তীতে বিনিয়োগের পরিবর্তন হবে। ফাইনালি আমরা এই ইম্প্যাক্টটা দেখাতে পেরেছি। স্বয়ংভূত বিনিয়োগের পরিবর্তন জাতীয় আয় বাড়াবে, ভোগ বাড়াবে, পরবর্তীতে বিনিয়োগ বাড়াবে, আবার জাতীয় আয় বাড়াবে। এই চেইনটা এভাবে কাজ করে। তার ব্যাখ্যাটা আমরা এখানে দিয়েছি 2 লাইনের মাধ্যমে। এইখানে কি হয়েছে এটা আমরা এখানে বললাম। ওতপ্রোতভাবে গুণক এবং ত্বরণ পরস্পর জড়িত। আমরা একটা কাল্পনিক জাতীয় আয় মডেল চিন্তা করলাম। YD সমান CT প্লাস IT। এখানে IT এর দুটো অংশ, পরবর্তীতে বিনিয়োগ, স্বয়ংভূত বিনিয়োগ। এগুলোর ব্যাখ্যা দিয়েছি। এগুলো আমরা ক্লাসে বলেছি অলরেডি। কাল্পনিক যাতে মডেলে আমরা আয়ের সমীকরণটা পেয়েছি, ভোগের সমীকরণটা চিন্তা ধরেছি, এটা CD সমান আলফা YT মাইনাস 1। এবার তোমরা এই কথাগুলো চাইলে লিখতে পারো, যদি কেউ লিখতে না চাও সরাসরি এই সমীকরণে চলে যাবা। 3 নাম্বার সমীকরণ আমাদের, এটা ছিল 1 নাম্বার সমীকরণ, এটা ছিল 2 নাম্বার সমীকরণ, এটা ছিল 3 নাম্বার সমীকরণ। এই ব্যাখ্যা দিলে দাও, না দিলে না দাও, যদি ছোট করে লিখতে চাও। এখন এই 1, 2, 3 থেকে আমরা সরাসরি এই সমীকরণে চলে আসতে হবে। আমি এখানে অনেকগুলো কথা লিখে ব্যাখ্যা করেছি। তোমরা যদি সময় স্বল্পতার জন্য এত ব্যাখ্যা লিখতে না চাও, সরাসরি 1, 2, 3 নম্বর সমীকরণ থেকে, অর্থাৎ জাতীয়
যেগুলো তোমরা অঙ্কগুলা করো জাতীয় অঙ্ক, এইখানে আমরা সরাসরি এই মানগুলো বসিয়ে দিয়েছি। সরাসরি মানগুলো বসিয়ে ফাইনালি আমরা এই ৪ নম্বর সমীকরণটা পেয়েছি। তো ৪ নম্বর সমীকরণে আমরা আলফার মান এবং বিটার মান ধরে ৪ নম্বর সমীকরণে একটা রূপ পেয়েছি এটা। এইখান থেকে আমরা এই যে টি সময় আছে, টি সময়টাকে ১ বছর, ২ বছর, ৩ বছর, ৪ বছর ধরেছি এবং প্ররোচিত বিনিয়োগকে ০, ৫০, ১২৫, ২০০ ধরে আমরা জাতের পরিবর্তনটা ফাইনালি বের করেছিলাম এবং আমরা এখান থেকে প্রমাণ করেছি গুণক এবং ত্বরণের মান প্রদত্ত অবস্থায় সময় ব্যবধানে প্ররোচিত বিনিয়োগ জাতীয় তিনোটা বৃদ্ধি ঘটে। আমাদের এটা সমীকরণ এবং সূচির সাহায্যে ব্যাখ্যা শেষ। এই পুরো বিষয়টা আমরা আবার চিত্রের সাহায্যেও ব্যাখ্যা করেছি। সো পুরো প্রশ্নটা অনেক বড় বলে মনে হচ্ছে, কিন্তু কয়েকবার পড়ার পর, বুঝার পর যখন তুমি লিখতে জানবা, গুছিয়ে লিখলে মিনিমাম ১৫ মিনিটে শেষ করে ফেলা যায়। এর চেয়ে বেশি লাগে না। চিত্রের ব্যাখ্যাটা আমি নিখুঁতভাবে দিয়েছি বিধায় বর্ণনাটা অনেক বড় হয়েছে। কিন্তু যে এই চিত্রটা ভালো করে বুঝবে সে ৪-৫ লাইনে ব্যাখ্যাটা দিয়ে ফেলতে পারবে। কিরকম? আমি যদি এই পুরো চিত্রটা ৪-৫ লাইনে ব্যাখ্যা দেই কিভাবে হয় দেখো। ক চিত্রে C+i যখন ভোগ-রাখা তখন জাতীয় Y1 স্বয়ংভূত বিনিয়োগ জাতীয় Y1 এই অবস্থায় নিচের চিত্রে নিয়োগ নির্ধারিত হয়েছে N1। খেয়াল করো কত সহজে চিত্রের ব্যাখ্যা দেয়া যায়। দুটো আমি একসাথে দিচ্ছি। আবার স্বয়ংভূত বিনিয়োগ ΔI এর পরিমাণ বৃদ্ধি পেলে নতুন ভারসাম্য বিন্দু হয় F বিন্দু এবং জাতীয় বৃদ্ধি পায় Y2। এই অবস্থায় নিচের চিত্রে নিয়োগ নির্ধারিত হয় N2 সামগ্রিক চাহিদা রেখা AD1 থেকে বৃদ্ধি পেয়ে AD2 হয়। এখন গুণক প্রক্রিয়ায় জাতীয় আয় গুণক প্রক্রিয়ায় ΔC পরিমাণ ভোগব্যয় বৃদ্ধি পেলে জাতীয় আয় Y1 থেকে Y2 পরিমাণ বৃদ্ধি পায়। এরপর ΔC পরিমাণ ভোগ বৃদ্ধি আবার প্ররোচিত বিনিয়োগকে ΔI পরিমাণ বৃদ্ধি করে, যা উপরের চিত্রে জি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এর ফলে ত্বরণ প্রক্রিয়ায় জাতীয় আয় Y2 থেকে Y3 পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যা নিচের চিত্রে AD3 সামগ্রিক চাহিদা রেখার মাধ্যমে দেখানো হয়েছে এবং নিয়োগ বৃদ্ধি পেয়েছে N3। অর্থাৎ Y1 Y2 ত্বরণ গুণক প্রক্রিয়ায় জাতীয় আয় বৃদ্ধির ফলে নিয়োগ বৃদ্ধি পেয়েছে N1 থেকে N2। আবার ত্বরণ প্রক্রিয়ায় জাতীয় আয় Y2 থেকে Y3 বৃদ্ধি পেলে নিয়োগ নিচের চিত্রে N2 থেকে N3 পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এভাবেই গুণক এবং ত্বরণের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে প্রাথমিকভাবে জাতীয় আয় বাড়ে। এতে ভোগ্যপণ্যের চাহিদা বাড়ে। এই বর্ধিত ভোগ্যপণ্যের চাহিদা মেটানোর জন্য উৎপাদন বৃদ্ধি করতে হয়। উৎপাদন বাড়ানো মানে নিয়োগ বৃদ্ধি পায়। সো আমার মনে হয় যতটা কঠিন তোমরা মনে করলা, আমি এখন একটু করে জাস্ট বলে দেওয়াতে একটু হলে সহজ বলে মনে হচ্ছে, বা সংক্ষেপে অল্প কথায় এই বিশাল প্রশ্নটা সমাধান করতে পারবা। এখন তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। তোমাদের কোনো প্রশ্ন আছে এখন? আমি আরেকবার রিপিট করে দিচ্ছি কোয়েশ্চেনটা। গুণকের সংজ্ঞা, ত্বরণের সংজ্ঞা, সরাসরি এই সংক্ষিপ্ত প্রক্রিয়াটা। এরপর এই কথাগুলো লিখলেও লিখো, না লিখলে নাই। যাতে এই মডেলটা লিখবা, তারপর এই মডেলটা লিখবা। এরপর আমার এই কথাগুলো লিখো বা না লিখো, সরাসরি আমরা ১, ২, ৩ ১, ২, ৩ নাম্বার সমীকরণ মানটা এই ১ নাম্বারে বসিয়ে আমরা ফাইনালি ৪ নাম্বার সমীকরণটা নিয়ে আসবো। এবার ৪ নাম্বার সমীকরণ আলফা বিটার কাল্পনিক মান ধরে আমরা একটা সমীকরণ পাবো। এই সমীকরণে টি এর মান ১, ২, ৩, ৪ বিবেচনা করবো এবং প্ররোচিত বিনিয়োগ ভোগের মান ০, ৫০, ১২৫, ২০০ বিবেচনা করে আমরা সূচির সাহায্যে দেখিয়েছি গুণক এবং ত্বরণের মান প্রদত্ত অবস্থায় সময় ব্যবধানে প্ররোচিত ভোগ বিনিয়োগ এবং জাতীয় আয় বৃদ্ধি পায়। এই দেখো প্ররোচিত ভোগ ০, ৫০, ১২৫, ২০০, সময় ১, ২, ৩, ৪ এটা বাড়তেছে। প্ররোচিত বিনিয়োগ বাড়ছে এবং জাতীয় আয় বৃদ্ধি পেয়েছে। এই পুরো বিষয়টা আমরা আবার চিত্রের সাহায্যে নিচে দেখিয়েছি। আমার মনে হয় আমি চেষ্টা করেছি এই মৌলিক বিষয়টা সংক্ষেপে তোমাদেরকে ব্যাখ্যা করে দেওয়া অথবা ডিটেইলসে বলা। আমরা আজকে তাহলে ক্লাসটা এখানেই শেষ করি। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।
তোমাদের এরপরেও কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাতে পারবা বা বলতে পারবা।